কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অধ্যয়নরত একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং দেশ বিদেশের অন্যান্য শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি করোনা দুর্যোগের এই দিনগুলোতে নিশ্চয়ই সকলে সুস্থ আছো, ভালো আছো এবং ঘরে আছো। আজ আমি আমার অনলাইনের পঞ্চম ক্লাসে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের 5 নম্বর লেকচার নিয়ে। তো কথা না বাড়িয়ে আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিতেন্দ্রনাথ তরফদার, সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পঞ্চম অধ্যায় এবং লেকচার নম্বর 5। তো আসো, ক্লাসের প্রথমেই আমরা একটা লেখা লক্ষ্য করি। দেখো তো লেখাতে কি আছে। লেখা দেখে নিশ্চয় বুঝতে পারছো এখানে কিছু কোড লেখা আছে। তাহলে বলতে পারো এটা আসলে কি? হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিকই অনুমান করতে পেরেছো। এটা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় লেখা একটা ছোট্ট একটি প্রোগ্রাম। তো এটা দেখে নিশ্চয় তোমরা বুঝতে পারছো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সি প্রোগ্রামিং এর প্রাথমিক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস থেকে তোমরা কি কি শিখতে পারবে আমরা আজকের শিখন ফল একটু জেনে নিই। আজকের ক্লাস থেকে তোমরা প্রথমেই যে বিষয়টি শিখতে পারবে সেটা হচ্ছে সি প্রোগ্রাম লেখার প্রাথমিক ধারণা ব্যাখ্যা করতে পারবে, সি প্রোগ্রামিং ভাষার বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে, সি প্রোগ্রামিং ভাষার গঠন ব্যাখ্যা করতে পারবে, সি প্রোগ্রামিং ভাষার ডেটা টাইপ বর্ণনা করতে পারবে, ধ্রুবক ও চলক সম্পর্কে বলতে পারবে এবং সর্বশেষ বিভিন্ন অপারেটরের কাজ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, শিখন ফলগুলোর দিকে লক্ষ্য করলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সি প্রোগ্রাম লিখতে গেলে এই শিখন ফলগুলো তোমাদের অর্জন করতেই হবে। আমি এর আগে পঞ্চম অধ্যায়ে আরো 4টি ক্লাস নিয়েছি, যেগুলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেজে আপলোড করা আছে। এছাড়া আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, আমার অন্য ভুবন নামে এই চ্যানেলটি রয়েছে। সেখানে প্রত্যেকটা লেকচার আপলোড করা আছে। তোমরা ইচ্ছা করলে সেখান থেকেও আগের 4টা লেকচার দেখতে পারবে। তো কথা না বাড়িয়ে আমরা আজকের এই শিখন ফলের আলোকে আমাদের লেকচারের পরবর্তী আলোচনায় ফিরে যাচ্ছি। প্রথমে দেখো, আমাদের কম্পিউটার স্ক্রিনে একজন ব্যক্তির ছবি ফুটে উঠছে। এই ব্যক্তিকে চিনতে পারছো? এই ব্যক্তিটি কে? এনার নাম হচ্ছে ডেনিস রিচি। তিনি কেন বিখ্যাত? দেখো, 1970 সালে তিনি আমেরিকার বেল ল্যাবরেটরিতে সি ভাষা উদ্ভাবন করেন। এ কারণেই তিনি এই সি ভাষা উদ্ভাবনের কারণেই তিনি পৃথিবীতে বিখ্যাত। আমরা একটু সি প্রোগ্রামিং এর প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করি এখন। দেখো, সি একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বর্তমানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি অত্যন্ত জনপ্রিয়। সি নামটা এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল, যার পূর্ণরূপ হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা থেকে, যা প্রাথমিকভাবে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ওরিয়েন্টেড কাজে ব্যবহৃত হতো। বিসিপিএল সংক্ষেপে বি নামে পরিচিত ছিল প্রথমে, পরে বি এর উন্নয়নের ফলে সি এর বিকাশ ঘটে। এখন এই যে সি ভাষা, বর্তমানে এই সি ভাষা বিভিন্ন নামে ব্যবহৃত হচ্ছে বা প্রচলিত হচ্ছে। আমরা একটু দেখে নেই সি ভাষা কি কি নামে ব্যবহৃত হচ্ছে বা প্রচলিত আছে। দেখো, সিকে দেখো, প্রথমেই সি একটি মধ্যম স্তরের ভাষা। সিকে একটি মধ্যম স্তরের ভাষা বলা হয়। কেন? এর কারণ হচ্ছে সি দিয়ে সহজে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায়।
আবার উচ্চ স্তরের ভাষার যেমন ফোল্ডারের মতো বিট বাইট ও মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে বিভিন্ন ডেটা টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করা যায়। তাছাড়া সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তরের ভাষার মতো কঠিন নয়, আবার উচ্চ স্তরের ভাষার মতো সহজ নয়। সি দিয়ে ইচ্ছা মতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় এবং এই সব প্রোগ্রামগুলো বেশ নমনীয় হয়। এজন্য সি কে মধ্যবর্তী কম্পিউটারের ভাষা বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ সি কে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয়। আর সি কে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয় এটা অনুধাবনমূলক প্রশ্নে প্রায়ই আসে। সুতরাং এই কারণগুলো অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করবে। এরপর দেখো, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এরপর দেখো, সি একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। কেন সি কে প্রথমে বলা হচ্ছে মধ্যম স্তরের ল্যাঙ্গুয়েজ, আবার সি একটি স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এর কারণ হচ্ছে দেখো, সি কে স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় কারণ সিতে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে ভেরিয়েবল, স্ট্রাকচার, ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে ইফ, হোয়াইল, ফর, গোটো ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায় কিংবা কোনো ফাংশন বা স্ট্রাকচার পুনঃব্যবহার করা যায়। কিন্তু কোনো আনস্ট্রাকচার্ড ভাষায় যেমন বেসিককে এভাবে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে প্রতিটি আলাদা অংশের জন্য আলাদাভাবে ফাংশন বর্ণনা করা যায় না। আর এই সকল কারণের জন্যই সি কে একটি স্ট্রাকচার্ড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এরপর আসো, সি একটি জেনারেল পারপাস ভাষা। হোয়াই সি কে জেনারেল পারপাস ভাষা বলা হয় কেন? দেখো, সি প্রোগ্রামিং ভাষাটি সব ধরনের কাজের জন্য ব্যবহৃত হয়। একজন প্রোগ্রামারের যেসব সুবিধা দরকার, যেমন বিভিন্ন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা, স্বল্প সংখ্যক কিওয়ার্ড, দ্রুত ও দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো এবং একই সাথে উচ্চ ও নিম্ন স্তরের ভাষা সমন্বয় করা ইত্যাদি সব রকম সুবিধাই সি ভাষাতে রয়েছে। তাই যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে সি ভাষা ব্যবহার করা যায়। আর এজন্যই সি ভাষাকে জেনারেল পারপাস প্রোগ্রামিং ভাষা বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সি কে বিভিন্ন ভাষা নামে যে আখ্যায়িত করা হয় তার কয়েকটি প্রমাণ আমরা এখানে আলোচনা করলাম। এরপর আসো পরবর্তী স্লাইডে বৈশিষ্ট্যগুলো কি কি একে একে আমরা তা জেনে নেই। প্রথম বৈশিষ্ট্য দেখো, সি প্রোগ্রামের ভাষা শুরু হয় একটি ফাংশন, যাকে বলা হয় মেইন ফাংশনের মাধ্যমে। প্রতিটি প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকে শুরু হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্ট থাকে সেগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়। 3, প্রতিটি স্টেটমেন্টের শেষে সেমিকোলন দিতে হয়। অবশ্যই দিতে হবে। সি প্রোগ্রাম লিখতে গেলে প্রত্যেকটা স্টেটমেন্টের পরে অবশ্যই সেমিকোলন ব্যবহার করতে হবে, তাছাড়া সি প্রোগ্রাম রান করবে না। 4, প্রোগ্রামে কোনো কন্টেন্ট ব্যবহার করতে হলে তার আগে স্টার চিহ্ন এবং শেষে চিহ্ন ব্যবহার করতে হয়। 5 নম্বর বৈশিষ্ট্য, প্রোগ্রামের যে কোনো স্থানে যতগুলো ইচ্ছা কমান্ড লেখা যায়। 6 নম্বর, পর্যাপ্ত সংখ্যক লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট ও কন্ট্রোল স্টেটমেন্টের সুবিধা রয়েছে। এগুলো নিয়ে, এই যে লাইব্রেরি ফাংশন, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। 7 নম্বর বৈশিষ্ট্য দেখো, সাধারণত সি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত এক মেশিনের প্রোগ্রাম অন্য মেশিনেও চালানো যায়। 8 নম্বর হচ্ছে, এতে অনেক পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর, যেমন প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু, মাল্টিপ্লাই ইকুয়াল টু ইত্যাদি রয়েছে। এ হলো সি ভাষার
বৈশিষ্ট্য। এখন ভাষার গঠন নিয়ে আলোচনা করব। এখানে সি ভাষার গঠনের দেখো একটা টেবিল রয়েছে। এই টেবিলের মধ্যে আমরা কতগুলো সেকশন দেখতে পাচ্ছি। প্রথম যে সেকশন তার নাম হচ্ছে ডকুমেন্টেশন সেকশন, এরপরে রয়েছে লিঙ্ক সেকশন, এরপরে রয়েছে ডেফিনিশন সেকশন, গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এরপর মেইন ফাংশন সেকশন। এর আবার দুটো পার্ট রয়েছে, ডিক্লারেশন পার্ট এবং এক্সিকিউটেবল পার্ট। তারপর সেকেন্ড ব্র্যাকেট শেষ। এরপর সাব প্রোগ্রাম সেকশন রয়েছে, এর মধ্যে আবার কয়েকটা ভাগ রয়েছে, ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3 ভাবে যতগুলো ফাংশন লেখো। আর এই পুরোটাই এই সেকশনটা নির্ভর করবে ইউজার ডিফাইন্ড এর উপর। এখন এই ফাংশনগুলো কি কি কাজে ব্যবহৃত হয় তা একটু দেখে নেই। দেখো ডকুমেন্টেশন সেকশনটি মন্তব্য লেখার কাজে ব্যবহৃত হয়। লিঙ্ক সেকশনটি হেডার ফাইল সংযুক্ত রাখার জন্য ব্যবহৃত হয়। ডেফিনিশন সেকশনের টি ব্যবহৃত হয় ধ্রুবমানের ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। আর গ্লোবাল ডিক্লারেশন সেকশন গ্লোবাল ভেরিয়েবল ঘোষণার জন্য ব্যবহৃত হয়। আর মেইন ফাংশন সেকশনটি মেইন ফাংশন লেখার জন্যই ব্যবহৃত হয়। এরপরে মেইন ফাংশন শুরুর ব্র্যাকেটের জন্য সেকেন্ড ব্র্যাকেট শুরু করা হয়। তারপরে ডিক্লারেশন পার্ট ভেরিয়েবল ঘোষণা করা হয়। এক্সিকিউটেবল পার্টে প্রসেস ভ্যালু এখানে রয়েছে। আর এরপরে দ্বিতীয় ব্র্যাকেট শেষ, মেইন ফাংশন শেষ করার জন্য এই ব্র্যাকেটটি ব্যবহৃত হয়। তারপরে দেখো ছাপ প্রোগ্রামের মধ্যে ব্যবহারকারীর নিজস্ব ফাংশন লেখা হয়। এখানে ফাংশন ব্যবহারকারীর নিজস্ব ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3 এবং যতগুলো ফাংশন হয় সবগুলো এখানে লেখা হয় এবং পুরোটাই হচ্ছে ইউজার ডিফাইন্ড। আমরা যে সেকশনগুলো বললাম তার বিস্তারিত বর্ণনা আমরা একটু দেখে নেই। দেখো প্রথমেই ডকুমেন্টেশন সেকশন। এখানে কোন সি প্রোগ্রামের এটি ঐচ্ছিক অংশ। এখানে প্রোগ্রামের নাম, বিষয়বস্তু, প্রোগ্রামারের নাম, ব্যবহারের নিয়ম ও প্রোগ্রামের উদ্দেশ্য সংযুক্ত করা হয়। সাধারণত কমেন্টস এর মাধ্যমে এগুলো উল্লেখ করা হয়। সি ভাষায় কমেন্ট লেখার জন্য স্টার চিহ্ন অথবা স্টার চিহ্ন স্ল্যাশ এবং ডাবল স্ল্যাশ ব্যবহার করা হয়। এরপরে আসো লিঙ্ক সেকশন। এটি প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ। এই লিঙ্ক সেকশনটি প্রোগ্রামের বিভিন্ন স্থানে ব্যবহৃত ফাংশনগুলোর হেডার ফাইল এই অংশে সংযুক্ত করা হয়। হেডার ফাইল সংযুক্ত করার জন্য লিঙ্ক সেকশন ব্যবহৃত হয়। তারপর আসো ডেফিনিশন সেকশন। এই অংশে কনস্ট্যান্ট ঘোষণা করা হয়। গ্লোবাল ডিক্লারেশন সেকশন, এই অংশে গ্লোবাল চলক ঘোষণা করা হয়। মেইন ফাংশন হলো প্রতিটি সি প্রোগ্রাম গঠনকারী প্রধান অংশ। এটি একটি ইউজার ডিফাইন্ড বা ব্যবহারকারী বর্ণিত ফাংশন, কারণ ব্যবহারকারী প্রোগ্রামার এর গঠন নির্ণয় করে থাকেন। সি প্রোগ্রামের মূল অংশ এই ফাংশনের আওতায় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। সি প্রোগ্রাম যত বড় বা ছোট হোক না কেন, ফাংশন সংলগ্ন দ্বিতীয় বন্ধনীর পরবর্তী স্টেটমেন্ট থেকে প্রোগ্রাম নির্বাহ শুরু করতে হয়। এই ফাংশন ছাড়া কোনো সি প্রোগ্রাম লেখা সম্ভব নয়। মেইন ফাংশনের দুটি অংশ থাকে, একটি ডিক্লারেশন পার্ট এবং অন্যটি এক্সিকিউশন পার্ট। ডিক্লারেশন পার্টের প্রয়োজনীয় চলক, অ্যারে, পয়েন্টার, ফাইল ইত্যাদি ঘোষণা করা হয় বা নির্বাহ অংশে ব্যবহার করা হবে এবং এক্সিকিউশন পার্টে প্রোগ্রাম নির্বাহ হওয়ার জন্য কমপক্ষে একটি স্টেটমেন্ট থাকতে হয়। উভয় অংশের প্রত্যেক স্টেটমেন্টের শেষে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এখন আসো শিক্ষার্থীরা, ডেটা টাইপ বলতে কি বোঝায়। ডেটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ সি প্রোগ্রামের জন্য। আমাদের এই ডেটা টাইপ কত ধরনের ডেটা রয়েছে এটা আমাদের জানতেই হবে। তো প্রথমেই দেখো ডেটার ধরনকে বলা হয় ডেটা টাইপ। কি ধরনের ডেটা আমরা সি প্রোগ্রামে ব্যবহার করি, কি কি ধরনের, সেটা আমরা একটু দেখে নেই। দেখো নিম্নলিখিত ডেটাগুলো রয়েছে, তার মধ্যে ডেটা টাইপ প্রধান হচ্ছে ডেটার 3 ধরনের ডেটা। একটা হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ, ডেরাইভ ডেটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। এই 3 ধরনের ডেটা রয়েছে। দেখো প্রিমিটিভ, তারপর ডেরাইভ এবং ইউজার ডিফাইন্ড।
এগুলোর আবার সাব বিভাগ রয়েছে, সাবসেকশন রয়েছে। প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে রয়েছে ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোটিং, ডাবল এবং ভয়েড। ডিরাইভড ডেটা টাইপের মধ্যে রয়েছে অ্যারে, পয়েন্টার এবং ফাংশন। আর ইউজার ডিফাইন্ড ডেটা টাইপের মধ্যে রয়েছে ENUM, এনাম, স্ট্রাকচার এবং ইউনম। তাহলে এই ডেটা টাইপগুলোর বিস্তারিত বর্ণনা আমাদের পাঠ্য বইয়ে রয়েছে। তোমরা এই ডেটা টাইপগুলো অবশ্যই ভালো করে পড়ে আয়ত্তে আনবে নিজেদের। এখন ডেটা টাইপের মেমোরি পরিসর নিয়ে একটু কথা বলি। এই ডেটা টাইপ মেমোরিটা কোথায় থাকে দেখো, এখানে একটা টেবিল সংযোজন রয়েছে। এই টেবিলের মধ্যে বিস্তারিতভাবে মেমোরি পরিসর দেখানো হয়েছে। এখানে দেখো কিওয়ার্ড, ডেটা টাইপের কিওয়ার্ড গুলো দেওয়া আছে, যেমন ক্যারেক্টারের জন্য CHAR, তারপরে আনসাইন ক্যারেক্টার। তাহলে প্রথমটা হচ্ছে CHAR ক্যারেক্টারের জন্য, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %C, এর সাইজ হচ্ছে 1 বাইট, আর ডেটা রেঞ্জ হচ্ছে -128 থেকে +127। এরপরে রয়েছে আনসাইন্ড ক্যারেক্টার, যেটা কৌণিক ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, আর এর সাইজ হচ্ছে 8 বাইট, আর ডেটা রেঞ্জ হচ্ছে 0 থেকে 255। এরপরের কিওয়ার্ড হচ্ছে INT, যার পূর্ণ রূপ হচ্ছে ইন্টিজার, সংক্ষেপে কিওয়ার্ড হচ্ছে INT, এর ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %D, যার সাইজ হচ্ছে 2 বাইট, আর এর ডাটা রেঞ্জ হচ্ছে -32768 থেকে +32767। এভাবে প্রত্যেকটার কিওয়ার্ড এবং ফরম্যাট স্পেসিফায়ার দেখানো হয়েছে, সাইজ দেখানো হয়েছে এবং ডেটা রেঞ্জও দেখানো হয়েছে এই টেবিলের মাধ্যমে। তোমরা এই টেবিলটা খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে। আমি ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে যাবে বলে আর সম্পূর্ণ আলোচনা করলাম না। এরপরে আসা সি ভাষায় প্রোগ্রাম তৈরি করতে যা যা প্রয়োজন। তাহলে কি কি প্রয়োজন হয় তা একটু দেখে নেই। একটু দেখো, এখানে টোকেনস এর আন্ডারে কতগুলো সাব মেনু রয়েছে। দেখো, প্রথমে আছে কিওয়ার্ড, এরপরে কনস্ট্যান্ট, তারপরে আইডেন্টিফায়ার, তারপর স্ট্রিংস, স্পেশাল সিম্বল এবং অপারেটরস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী আলোচনায় এই কিওয়ার্ডস কি, কনস্ট্যান্ট কি, আইডেন্টিফায়ার কি, এগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমে আসো, হোয়াট ইজ কিওয়ার্ড। দেখো, প্রত্যেক প্রোগ্রামিং ভাষার নিজস্ব কিছু সংরক্ষিত শব্দ আছে যা প্রোগ্রাম রচনার সময় ব্যবহার করা হয়। এই সংরক্ষিত শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড। এখানে কিওয়ার্ডের কিছু নমুনা, কিছু উদাহরণ আমরা দিচ্ছি। দেখো, এখানে ইউজেস 32 keywords have fixed meaning and cannot be changed। তার মানে এই যে কিওয়ার্ডগুলো ব্যবহৃত হয় এর অর্থগুলো একদম নির্ধারিত এবং এই অর্থ কখনোই চেঞ্জ হয় না। সকল অবস্থায় সব সময় যে অর্থে কিওয়ার্ডগুলো ব্যবহৃত হচ্ছে এই অর্থগুলো সব সময় বজায় থাকে, কখনোই এগুলো চেঞ্জ হয় না, অর্থাৎ এগুলো আনচেঞ্জড। এরপর আসো আইডেন্টিফায়ার বা পরিচয়ক। আইডেন্টিফায়ার বলতে কি বোঝায় দেখো, প্রোগ্রামিং এর সুবিধার্থে সরাসরি সাংখ্যিক অ্যাড্রেস ব্যবহার না করে প্রতিটি অ্যাড্রেসকে একটি নাম দেওয়া হয়। এই নামকে পরিচয়ক বা আইডেন্টিফায়ার বলা হয়। আইডেন্টিফায়ার প্রধানত দুই ভাগে বিভক্ত, যথা চলক এবং ধ্রুবক। চলক এবং ধ্রুবক। এখন ধ্রুবক বলতে কি বোঝায় আমরা জেনে নেই। ধ্রুবক বা কনস্ট্যান্ট বলতে কি বোঝায় দেখো। কনস্ট্যান্ট অর্থ স্থির বা ধ্রুবক, যা একটি নির্দিষ্ট মান ধারণ করে। অনেক সময় প্রোগ্রামে একটি স্থির বা অপরিবর্তনশীল মান ব্যবহৃত হয়, সেক্ষেত্রে প্রোগ্রামে ওই মানকে কনস্ট্যান্ট হিসেবে ঘোষণা করা হয়। প্রোগ্রাম নির্বাহের সময় কোনো অবস্থাতেই কনস্ট্যান্ট বা ধ্রুবকের মান পরিবর্তন করা যায় না, অর্থাৎ কোনো সংখ্যা বা মান দ্বারা কনস্ট্যান্টের মান নির্ধারণ করা যায় না, তবে কনস্ট্যান্ট দ্বারা ভেরিয়েবলের মান নির্ধারণ করা যায়। সি প্রোগ্রামে মোট দুই ভাবে কনস্ট্যান্ট ঘোষণা করা যায়।
এক নম্বর কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে এবং 2 নম্বর হ্যাশ ডিফাইন প্রি প্রসেসর ব্যবহার করে। এখন এই দুই ভাবে কিভাবে কনস্ট্যান্ট ঘোষণা করা হয় তার একটা এক্সাম্পল আমরা দেখাচ্ছি এখানে। কনস্ট্যান্ট কিওয়ার্ড ব্যবহার করে ধ্রুবক ঘোষণার ফরম্যাট হলো, দেখো এখানে কনস্ট্যান্ট এর কনস্ট একটা স্পেস দিয়ে কনস্ট্যান্ট তার স্পেস দিয়ে কনস্ট নেম ইকুয়াল টু কনস্ট ভ্যালু। আর দ্বিতীয় প্রসেস দেখো হ্যাশ ডিফাইন প্রসেসর ব্যবহার করে ধ্রুবক ঘোষণার ফরম্যাট হলো হ্যাশ ডিফাইন স্পেস কনস্ট নেম কনস্ট ভ্যালু। তো এই হচ্ছে ধ্রুবক ঘোষণার নিয়ম। এরপর আসো কনস্ট্যান্টের প্রকারভেদ। কনস্ট্যান্ট কত ধরনের কনস্ট্যান্ট দেখা যায় দেখো। কনস্ট্যান্টের প্রধান প্রকার হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নিউমারিক আর একটা হচ্ছে ক্যারেক্টার। নিউমারিকের আবার প্রকার রয়েছে 2 প্রকার, একটা হচ্ছে ইন্টিজার আর একটা হচ্ছে রিয়াল। আর একইভাবে ক্যারেক্টারও 2 ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ক্যারেক্টার আর একটা হচ্ছে স্ট্রিং ক্যারেক্টার। এই হলো কনস্ট্যান্ট নিয়ে যত কথা। এরপর আসো চলক, অত্যন্ত গুরুত্বপূর্ণ সি প্রোগ্রামের চলক। দেখো চলকের ইংরেজি নাম হচ্ছে ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল হলো মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা। প্রোগ্রামে যখন কোনো ডেটা নিয়ে কাজ করা হয় প্রাথমিকভাবে সেগুলো কম্পিউটারের র্যামে অবস্থান করে। পরবর্তী সময়ে সেগুলো পুনরুদ্ধার বা পুনর্ব্যবহারের জন্য ওই নাম বা ঠিকানা জানা প্রয়োজন হয়। সুতরাং প্রোগ্রামে ডেটা নিয়ে কাজ করার সময় প্রতিটি ডেটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয়। প্রতিবার প্রোগ্রাম নির্বাহের সময় মেমোরিতে ভেরিয়েবলগুলো অবস্থান এবং সংরক্ষিত মান পরিবর্তন হয় বা হতে পারে বলে এদেরকে ভেরিয়েবল বা চলক বলা হয়। তাহলে চলক কি জিনিস জানতে পারলাম। এখন ভেরিয়েবল বিভিন্ন ধরনের হয়ে থাকে। দেখো ভেরিয়েবলের এখানে প্রকারভেদ দেখানো হয়েছে। ভেরিয়েবলের প্রথমটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, ক্যারেক্টার ভেরিয়েবল, ফ্লোট ভেরিয়েবল এবং ডাবল ভেরিয়েবল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কিভাবে চলক ঘোষণা করতে হয় সি প্রোগ্রামে সেটা নিয়ে কথা বলবো। দেখো চলক ঘোষণার জন্য কতগুলো পদ্ধতি রয়েছে। 1 নম্বর হচ্ছে ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেটিক ক্যারেক্টার হতে হবে। ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারে না। তাহলে এই নিয়মগুলো অবশ্যই মনে রেখে তারপর চলক ঘোষণা করতে হবে। তাহলে 1 নম্বর নিয়ম ছিল ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেটিক ক্যারেক্টার হতে হবে। ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। 2 নম্বর দেখো ভেরিয়েবলের মধ্যে স্পেশাল ক্যারেক্টার আন্ডারস্কোর ও ডলার চিহ্ন ব্যবহার করা যায়। আন্ডারস্কোর ডলার চিহ্ন ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন এক্সক্লামেশন চিহ্ন অথবা অ্যাট দ্য রেট চিহ্ন, হ্যাশ চিহ্ন, পার্সেন্টেজ চিহ্ন, মাল্টিপ্লিকেশন চিহ্ন, প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় না। 3 নম্বর ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারবে না। 4 নম্বর কোনো কিওয়ার্ডের নাম ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যাবে না। 5 নম্বর ভেরিয়েবল নামকরণে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায়, তবে নিয়ম অনুযায়ী ভেরিয়েবল নামকরণে 31টি ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাই ভালো। মেমোরিতে চলকের অবস্থান, চিত্রটা লক্ষ্য করলেই এই বিষয়টা তোমরা বুঝতে পারবে মেমোরিতে চলক কিভাবে অবস্থান করে। এখানে ভেরিয়েবল ডেটা চিত্রটা একটু লক্ষ্য করো, তারপর এখানে এই টেবিলটা একটু লক্ষ্য করো। ইন্ডেক্স 0 থেকে 5 পর্যন্ত আছে। ভেরিয়েবল দেখো এভাবে অবস্থান করে আর অ্যাড্রেস গুলো দেয়া আছে। এটা নিয়ে আর বিস্তারিত এখানে কথা বলবো না, এটা তোমরা ক্লাস অনুশীলন করতে করতে ব্যাপারগুলো বুঝতে পারবে। এরপরে আসো অপারেটর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সি প্রোগ্রামিং এর জন্য। সি ভাষায় গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ সিম্বল ব্যবহৃত হয়, এগুলোকে অপারেটর বলা হয়। আর যা ডেটা ধারণ করে তাকে বলা হয় অপারেন্ড। তাহলে অপারেটর এবং অপারেন্ড কি সেটা আমরা জেনে নিলাম। এরপরে দেখো এখানে
অপারেটরস গুলো দেখানো হয়েছে। 8 ধরনের অপারেটর রয়েছে। আর পাশে আমরা এখানে রেখাচিত্রের মাধ্যমে এই অপারেটর গুলো দেখিয়েছি। যেমন এই যে অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটর, তারপরে অ্যাসাইনমেন্ট অপারেটরস, তারপরে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস, কন্ডিশনাল অপারেটরস, বিটওয়াইজ অপারেটরস এবং স্পেশাল অপারেটরস। আমরা পরবর্তীতে এই অপারেটরস গুলো চেনার জন্য এর পরিচয় নিয়ে কথা বলবো। প্রথমেই দেখো অ্যারিথমেটিক অপারেটর। এখানে একটা টেবিলের মধ্যে আমরা এই অ্যারিথমেটিক অপারেটর গুলো দেখিয়েছি। দেখো এখানে অপারেটর গুলো দেখানো হয়েছে, আর এই অপারেটর গুলো কোন কাজে, এই অ্যারিথমেটিক অপারেটর গুলো কোন কাজে ব্যবহৃত হয় তাও এখানে দেখানো হয়েছে এই ইউজ, এক্সাম্পল এবং রেজাল্টে। দেখো অপারেটর হচ্ছে এডিশন, প্লাস প্লাস চিহ্ন, এটা কি কাজে ব্যবহৃত হয়? এটা টু অ্যাড টু নাম্বারস। দ্যাট ইজ এক্সাম্পল হচ্ছে i equal to 3 plus 2, যার রেজাল্ট হবে 5। এখানে এই যে যোগের জন্য 3 এবং 2 এর যোগের জন্য মাঝখানে প্লাস অপারেটর ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো মাইনাস চিহ্ন, এটা কি কাজে ব্যবহৃত হয়? ফর সাবট্রাকশন। দেখো i equal to 3 minus 2, এখানে মাইনাস অপারেটর ব্যবহৃত হয়েছে, রেজাল্ট হবে 1। এখানে স্টার চিহ্ন ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে ফর মাল্টিপ্লিকেশন। তোমরা জানো কম্পিউটারে গুণন চিহ্নের জন্য ক্রস ব্যবহৃত হয় না, এটা স্টার চিহ্ন ব্যবহৃত হয়। তাহলে i equal to 3 into 2, রেজাল্ট হবে 6। এরপরে ডিভাইড, ভাগ, ভাগ চিহ্ন ব্যবহৃত হয় না, এটা স্ল্যাশ দিয়ে এটা বোঝানো হয়, এটা ব্যবহৃত হয় ফর ডিভিশন। তাহলে i equal to 3 divided by 2, রেজাল্ট 1। এরপরে পার্সেন্টেজ, মডিউলার ডিভিশন, রিমাইন্ডার আফটার ডিভিশন, i equal to 10%3, দ্যাট ইজ রেজাল্ট হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসো অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরের একটা টেবিল দেওয়া আছে, শর্ট হ্যান্ড অপারেটর আর মিনিং। এখানে সংক্ষিপ্ত ভাবে দেখো দেওয়া আছে x প্লাস ইকুয়াল টু y, এর মানে হচ্ছে x সমান x প্লাস y। একইভাবে x মাইনাস ইকুয়াল টু y, এর মিনিং হচ্ছে x ইকুয়াল টু x মাইনাস y। তৃতীয়টা হচ্ছে x মাল্টিপ্লাই ইকুয়াল টু y, এর মানে হচ্ছে x ইকুয়াল টু x ইনটু y। এইভাবে প্রত্যেকটা শর্ট হ্যান্ড অপারেটর দেখানো হয়েছে এবং এর মিনিং এই টেবিলের মধ্যে সুন্দরভাবে দেখানো হয়েছে। তোমরা আশা করি টেবিলটা ফলো করবে। এরপরে আসো রিলেশনাল অপারেটর। পাশে আমরা রিলেশনাল অপারেটর দেখতে পাচ্ছি। দেখো রিলেশনাল অপারেটর মধ্যে এখানে দেখানো হয়েছে সমান চিহ্ন, এর মিনিং হচ্ছে ইকুয়াল টু, সমান চিহ্ন ব্যবহৃত ইকুয়াল টু। এখানে এক্সাম্পল 5 ইকুয়াল টু 3, রিটার্নস হবে ফলস অর্থাৎ 0। আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায়ও ফলসকে 0 দ্বারা প্রকাশ করা হয়, আর ট্রু হলে তাকে 1 দ্বারা প্রকাশ করা হয়। পরের অপারেটর হচ্ছে গ্রেটার দেন চিহ্ন, এটা গ্রেটার দেন এর জন্য ব্যবহৃত হয়। তাহলে 5 গ্রেটার দেন 3, রিটার্নস আসবে ট্রু অর্থাৎ 1। এরপর লেস দেন, 5 লেস দেন 3, 5 কখনোই 3 এর ছোট হতে পারেনি, এর জন্য রিটার্ন আসছে ফলস এবং এটা 0 দ্বারা প্রকাশ করা হয়েছে। একইভাবে প্রত্যেকটা অপারেটর এর কাজ এখানে মিনিং দেখানো হয়েছে এবং এক্সাম্পলের রেজাল্ট দেখানো হয়েছে। রিলেশনাল অপারেটর আমরা ব্যাখ্যা করেছি আগে। এরপর আসো লজিক্যাল অপারেটর। এখানে লজিক্যাল অপারেটরে এন্ড চিহ্ন দেওয়া আছে আর মিনিং হচ্ছে লজিক্যাল এন্ড। এরপর সমান্তরাল চিহ্ন দেওয়া আছে, লজিক্যাল অর জন্য ব্যবহৃত হয়। আর এরপরে এক্সক্লামেশন চিহ্ন দেওয়া আছে, এটা লজিক্যাল নট এর জন্য ব্যবহৃত হয়। এরপরে আসো বিটওয়াইজ অপারেটর। এখানে এন্ড দেওয়া আছে, তারপরে অর অপারেটর, এই চিহ্নটা অর এর জন্য ব্যবহৃত হয়। তারপরে এরকম এই চিহ্নটা এক্সক্লুসিভ অর এর জন্য ব্যবহৃত হয়। এরকম বাঁকা চিহ্নটা ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য অর্থাৎ নটের জন্য ব্যবহৃত হয়। তারপরে গ্রেটার দ্যান চিহ্ন, ডাবল গ্রেটার দ্যান চিহ্ন শিফট রাইট এর জন্য ব্যবহৃত হয়। আর লেস দ্যান এর জন্য, ডাবল লেস দ্যান চিহ্নের জন্য শিফট লেফট এর জন্য ব্যবহৃত হয়। ডান পাশের টেবিলে উদাহরণ দেওয়া আছে।
ইনপুট আউটপুট স্টেটমেন্ট। দেখো আমরা এখন ইনপুট আউটপুট স্টেটমেন্ট নিয়ে কথা বলবো। পরবর্তীতে যখন সি প্রোগ্রাম রচনা করব, এই ইনপুট আউটপুট স্টেটমেন্ট অত্যন্ত কাজে লাগবে আর কি। এই জন্য আমরা আজকে একটু পরিচয় দিই, তোমরা বাসায় ভালো করে এটা সম্পর্কে জেনে নেবে। তাহলে আমরা যখন সি প্রোগ্রাম লেখাবো তখন তোমরা অনায়াসে বুঝতে পারবে। এর ফাংশন স্ক্যানএফ ফাংশন, এটা ইনপুটের জন্য ব্যবহৃত হয়। এর সিনট্যাক্স হলো স্ক্যানএফ, তারপরে ফরম্যাট স্পেসিফায়ার সি এন্ড সি, এটা ইনপুট দেওয়া যায় এটা ব্যবহার করি। এরপর আছে প্রিন্টএফ, এটা আউটপুটের জন্য ব্যবহৃত হয়। প্রিন্টএফ ফরম্যাট স্পেসিফায়ার এস এবং সিএইচ ক্যারেক্টার মনিটরে আউটপুট প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থীরা, এত সময় আমরা যে ক্লাসটা করলাম, নিশ্চয়ই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ এবং আজকের আলোচনার প্রেক্ষিতে এখানে একটা বহু নির্বাচনী প্রশ্নের নমুনা প্রশ্ন আমি দিয়েছি। এভাবে তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। আর সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় তোমরা তো এটা জানোই। তো নমুনা প্রশ্ন একটা দেখো, প্রশ্নটা হচ্ছে চলকের ক্ষেত্রে নিচের কোনটি ভুল? এর 4টি প্রশ্ন রয়েছে। দেখো, ক এ বি আন্ডারস্কোর সি, খ সিএস ডলার চিহ্ন আছে একটা, গ 1 AB, ঘ AB1। এই 4টার মধ্যে কোনটা সঠিক উত্তর বলতে পারবে? ঠিক ধরেছ, অবশ্যই সঠিক উত্তর হবে গ 1 AB। এরপর তোমাদের দলীয় কাজ দিয়েছি। দেখো, তোমার কলেজের নাম প্রদর্শনের জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো। ক দলে কাজ, আর খ দলের জন্য দিয়েছি সি ভাষায় সুবিধাগুলো চিহ্নিত করো। এখন তোমরা বাসায় আসো বলে দলীয়ভাবে কাজ করতে পারবে না, তবে টেলিফোনে বা জুম অ্যাপস ব্যবহার করে তোমাদের বন্ধুদের সাথে আলাপ করে এই কাজগুলো তোমরা অনায়াসে করতে পারো। সুতরাং সবাই এই কাজগুলো করবে আশা করি। এরপরে আসো দলীয় কাজের পর তোমাদের মূল্যায়নে কয়েকটি প্রশ্ন রেখেছি, যেটা ক্লাসে করতাম তোমাদের। তোমরা এই প্রশ্নগুলো উত্তর অবশ্যই তৈরি করে রাখবে। 1 নম্বর হচ্ছে অপারেটর কি, 2 নম্বর ধ্রুবক কি, প্রোগ্রামে কেন চলক ব্যবহৃত হয়, ডেটা টাইপের মেমোরি পরিসর দেখাও। এই প্রশ্নগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, আমার লেকচারে রয়েছে এর উত্তর। সুতরাং লেকচার ফলো করলে এর উত্তরগুলো পেয়ে যাবে। এরপরে অবশ্যই হোমওয়ার্ক রয়েছে, সি ভাষার অপারেটর সমূহের ব্যবহার লিখে রাখবে। এখানে আনবে দেওয়া আছে, আনতে হবে না, তোমরা নিজেরাই লিখে রাখবে এবং তৈরি করে রাখবে, মনে রাখবে। তো প্রিয় শিক্ষার্থী, এরা এত সময় আমি সি প্রোগ্রাম লেখার প্রথম ক্লাস নিয়ে কথা বললাম। এর আগে সি প্রোগ্রামের প্রথম পর্যায়ের 4টি ক্লাস আমি নিয়েছি। সেই ক্লাসগুলো আমাদের ভিক্টর কলেজের ওয়েব পেজে আপলোড করা আছে। এছাড়াও আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আমার অন্য ভুবনে এই 4টা লেকচারের আপলোড করে দেওয়া আছে। আমার এই 5 নম্বর লেকচারও সেখানে আপলোড করে দেব। এছাড়া প্রত্যেকটি অন্যান্য চ্যাপ্টারের লেকচারগুলো আমি এখানে আপলোড করার চেষ্টা করব, তোমরা যদি চাও। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে চাইলে বা ইচ্ছা করলে আমার অন্য ভুবন সার্চ দিয়ে সেখান থেকে আমার লেকচারগুলো একসাথে তোমরা পেতে পারো। তো আজ আর কথা না বাড়িয়ে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা।